আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশের এই যে পুরানো দখলদারি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি 50 বছর এই পেশি শক্তি এবং আধিপত্য বিস্তার কালো টাকা রাজনীতি আমরা দেখেছি। আপনার এমপি হওয়ার আগে তারা কমিটমেন্ট করে আমরা এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব। নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে 8 থেকে 10 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায়। আপনারা বলেন 8 থেকে 10 কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন? কোন দুঃখে? জনগণের সেবা করার জন্য? কখনোই না। 8 থেকে 10 কোটি টাকা খরচ করে 20 থেকে 25 কোটি টাকা কামানোর জন্য। সেই জন্য আমরা বলছি বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাধ যদি বন্ধ করতে হবে, নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবাদী, বিশ্ব শামসু এই ধরনের লোকেরা এমপি হয়, এই ধরনের লোকেরা মন্ত্রী হয় এবং তারা এমপি মন্ত্রী হয় ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয়। আপনাদের যশোরেরই যদি আপনারা কেউ কষ্ট পেতে পারেন, কিন্তু আমাকে বলতেই হবে বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই যশোরেরই কিন্তু প্রতিষ্ঠান, এই যশোরেই তাদের বাড়ি। আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে না একেবারে সিঙ্গাপুর, কানাডা, সাইপ্রাস, ইউরোপ, আমেরিকা নিয়ে গেছে এই দেশের টাকা। আর আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসা পায় না। আজকে গত কয়েকদিন ধরে পত্র পত্রিকায় রিপোর্ট হচ্ছে বিশ্ববাজারে দ্রব্যমূল্য নিম্নগতি, জিনিসপত্রের দাম কম, চালের দাম 40 ভাগ কমেছে, তেলের দাম 20% কমেছে, জ্বালানি তেলের দাম বাংলাদেশে কমে নাই। কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো কমে না, কোন সরকার কমায় না। তবে আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয়, ভাগ বাটোয়ারার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন, যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে, তুলনা করা হবে। কিন্তু খুব দুঃখের সাথে গত 1 বছর পর্যবেক্ষণ করেছি, ওই বরিশালের ভাষায় একটা কথা বলে, আমি যে ওই অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। তো এই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই, ব্যতিক্রম কিছু দেখি নাই। উপদেষ্টাদের একের পর এক পিএস এর দুর্নীতি পত্র পত্রিকা আসতেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই। আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, করোনাকালীন সময় যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম, তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে, কিন্তু জাহিদ মালিক পদত্যাগ করে নাই। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত লেখালেখি করলো, এত কথা বললো, একটা মানুষের লাশ লজ্জায় পদত্যাগ করে নাই। কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায়, এনজয় করতে চায়, ফ্ল্যাগ উড়িয়ে চলতে চায়। আজকে যদি আপনাদেরকে বলি, দেশের মানুষকে বলি, আজকে এই আমাদের মতো ছাত্র যুবক তরুণরা 15-20 দিনের আন্দোলন করে নেতা হয় নাই। 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, 21 বছরের নিরাপদ সড়ক আন্দোলন, ধারাবাহিকভাবে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, 2019 সালের ডাকসু নির্বাচন, পরবর্তীতে এই জুলাই গণ অভ্যুত্থান, এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি।
আমাদের একজন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন আপনি না থাকলেও যেন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে। আজকে ক্ষমতায় থাকতে এত দাপট, এত প্রতাপ, ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে গাছটি বস্তা গোল করে সীমান্ত নিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখায়েন না। ইভেন এখনো যারা দেখাচ্ছেন অল্প কয়েকদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরাজ্ঞান মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন, পতিত স্বৈরাচারের দোষরদের দিকে তাকান। আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারে, কতজন এমপি মন্ত্রী হয়, কবে সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আওয়াজ তুলেছি, রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি, সেই স্লোগান প্রতিষ্ঠা করা। আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ ও জনতার, সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় নয়, কাজে পরিণত করতে হবে। রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা একটা জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল। আমরা সেই জমিদারি প্রথাকে এই জুলাই গণঅভ্যুত্থানে উড়িয়ে দিয়েছি, যার ফলে শেখ হাসিনা বিমানে করে দিল্লি উড়ে গিয়েছে। কাজেই শেখ হাসিনা ওই জমিদারি তন্ত্রের লুটপাটের রাজনীতি দিল্লি নিয়ে গেছেন। এই দেশে আর লুটপাটের অপরাজনীতি চলবে না। এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে। যারা জনপ্রতিনিধি হবেন তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন, রাষ্ট্র তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবেন। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী কোন দলীয় বাহিনী হবে না, কোন সরকারের পেট্রোল বাহিনী হবে না, তারা জনগণের সেবা দানকারী একটি প্রতিষ্ঠান হবে। সেই জন্য আমরা বলছি, পুলিশ প্রশাসনের নিয়োগ পদোন্নতির একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ব্যবস্থায় সংস্কার আনতে হবে। পুরানো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। আজকের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের কিশোরেরা সেই রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, সেই রাষ্ট্র সংস্কারের আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে, আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে। তাই আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোন নির্বাচন চাই না। নির্বাচনী ব্যবস্থা সংস্কার আনতে হবে। ৭৬তম কমিশনের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে। নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে ৩০০ এমপি নির্বাচিত হবেন, ১০০ মহিলা সিট থাকবে, উচ্চ কক্ষে ১০০ সিট থাকবে। উচ্চ কক্ষের সিট হবে নিম্ন কক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রাপ্ত ভোটের অনুপাতে, যেটাকে বলে পিআর পদ্ধতি। পুরো নির্বাচন না, উচ্চ কক্ষ মানে আপার হাউজের ১০০ প্রতিনিধিত্ব হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি কি? আপনার দল যদি সারা দেশ মিলিয়ে 10% ভোট পায়, আপনার 10 জন এমপি আপার হাউজে থাকবে। আরেক দল যদি 40% ভোট পায়, তাদের 40 জন এমপি থাকবে। সব দলের প্রতিনিধিরা সংসদে থাকবে। এর চেয়ে ভালো কোনো সিস্টেম আছে? তাহলে এই পিআরের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করার কোনো মানে আছে? ক্ষমতাকে যারা একা ভোগ করতে চান, ক্ষমতায় যারা একা গিয়ে ক্ষমতার স্বর খেতে চান, হাসিনার পরিণতি তারা দেখেন। হাসিনা কিন্তু 16 বছর একাই সব খেয়েছে, আরো কয়েক বছর খেতে চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়েছে? দুপুরের তো এই রকমের ফাঁসিবাদের পতনের পরেও যারা এই ধরনের ঔদ্ধত্য দেখাতে পারে, আমরা সেদিন শুনেছিলাম সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদেরকে গোপালগঞ্জ জড়ো করেছিল ছাত্রদেরকে হত্যা করার উদ্দেশ্যে, ছাত্র নেতাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। সেদিন সামরিক বাহিনী, পুলিশ বাহিনী সঠিক ভূমিকায় তারা রক্ষা পেয়েছে। এখন ওইখানের 18,000 মানুষ মামলার আসামি। তো কি এর লাগে আপনারা হামলা করতে গেছিলেন? যেখানে আপনাদের নেতা, আপনাদের নেত্রী যান বাঁচাইতে দিল্লি চলে গেছে,
আপনারা দেশে এখনো আস্ফালন দেখান, এখনো উচ্ছৃঙ্খলতা দেখান, এটা তো এই দেশের মানুষ মানবে না। বারবার বলছিলাম, একসময় মুজিব কোর্ট কেনার লোক গুলিস্তান পাওয়া যাবে না, মুজিব কোর্ট পরে কেউ রাস্তা বের হবে না। ইউটিউবে বক্তব্য আছে, মিলিয়ে নেন, আর এখনকার অবস্থা দেখেন। সেই জায়গা থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন দেশের মধ্যে, তাদেরকে একটা বার্তা দেয় পরিষ্কার, যে আমরা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু যারা গুম করেছে, ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে, আরেকজনের সম্পদ দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। বাকিদের কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ এদেশের রাজনীতি